নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন আপনারা, সর্বদা আপনাদের মুখে হাসি থাকুক, এই প্রচেষ্টা আমাদের সকলের। কারণ টেনশন, ডিপ্রেশন আমাদের প্রত্যেকের থাকবে, কাজের চাপ বা সংসারে নানা রকমের ঝুট ঝামেলা, সবকিছুর মধ্যে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার সুস্থতা। যখন আপনি সুস্থ থাকবেন তখন পরিবারের বিভিন্ন অসুবিধার সম্মুখীন যেমন আপনি হতে পারবেন, আপনি পাশাপাশি আপনার কাজের চাপটাও নিতে পারবেন। অর্থাৎ পার্সোনাল প্রফেশনাল দুটো দিকই আপনি সমানভাবে ব্যালেন্স করে চলতে পারবেন। তাই বারবার বলি, সুস্থ থাকুন, ভালো থাকুন। কিন্তু কিভাবে থাকবেন সুস্থ, কিভাবে থাকবেন ভালো, সমস্যা এলে কিভাবে করবেন তার প্রতিকার, কিভাবে তাড়াতাড়ি নিজেকে সুস্থ করে নেবেন, আগের জায়গায় ফিরিয়ে দেবেন, সব বিষয়গুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে খুব দায়িত্ব সহকারে আলোচনা করি। মাঝে মধ্যে আলোচনা নয়, প্রত্যেকটা দিন এই সময় এই চ্যানেলের মধ্যে দিয়ে এই বার্তা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি যে সমস্যা হলে কি করণীয়, এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এবং এই সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার সমস্যায় কতটা আপনার পাশে রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আজকে কথা বলবো, কথা হবে আপনাদের সঙ্গে। তবে তার আগে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল ডিরেক্টর ডক্টর প্রমোদ শর্মাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পাশাপাশি তো রয়েছেন আপনারা, এবং ডাক্তারবাবু মানে আপনাদের আশা ভরসা আরো অনেকটা যেন বেড়ে যায়। কারণ আপনারাই কিন্তু ফোন করে বলেন, খুব ভালো লাগে ডাক্তারবাবুর কথা শুনতে, মনে হয় যে হ্যাঁ এবার সমস্যার সমাধানটা পাবো। ডাক্তারবাবু বোধহয় চেম্বারও বন্ধুদের সঙ্গে এই আপন একটা বিষয়, একটা সুন্দর একটা রিলেশন, একটা বন্ডিং, এটা বোধহয় একটা রাখার চেষ্টা করেন যাতে একজন পেশেন্ট এসেই যেন ভীত সন্ত্রস্ত না হয়ে যায়। কেন দেখুন, এটা একটা কারণ আছে, এটা পিছনে আমাদেরও একটা কারণ আছে। দেখো, আপনার বাড়িতে না, আপনারা সবাই জানেন জ্বর হলে প্যারাসিটামল খেতে হয়, কিন্তু দেখবেন আপনারা না বাড়িতে 3 দিন বসে প্যারাসিটামল খেলেন কিন্তু ভালো হলেন না। তারপরে একটা ডক্টরের কাছে গেলেন আর একটা ওই প্যারাসিটামলইও আপনাকে দিল, তারপরে আপনার কাজ হয়ে গেল। কেন হয় জানো? এটা একটা বিশ্বাসের দরকার আছে। মানুষ যে কোনো জিনিস করলে যদি ভিতর থেকে একটা বিশ্বাস হয় না, এই ডাক্তার আমাকে দেখেছে, আমি নিশ্চয়ই ভালো হব, তো এই বিশ্বাসটা, কাউন্সিলিংটা, মাইন্ড স্যাটিসফ্যাকশন খুব একটা জরুরি দরকার আছে। তো মাইন্ড স্যাটিসফ্যাকশন, অনেকটা পেশেন্ট আমাকে বলে যা ডাক্তার মনে হয় না আপনার সাথে কথা বললেই 50% আমার রোগ ভালো হয়ে গেল, তো আমি কি জাদু করে দিলাম? না। তো একটা বিশ্বাস, যখন বিশ্বাস চলে আসবে না, তাহলে মানুষ কি হয়, একটু তাড়াতাড়ি সুস্থ হয়। তো ওই বাউন্ডিংটা আমরা চেষ্টা রাখি যে পেশেন্টের সাথে ওই বাউন্ডিংটা রাখতে। একদম ঠিক কথা। তবে অনেক ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয় যে এই যে একটা সিজন চেঞ্জ হচ্ছে, সিজন চেঞ্জ মানে কেন আমার শারীরিক সমস্যা হচ্ছে? বাড়ির লোককে আপনি অনেকবার বলেছেন যে সিজন চেঞ্জ হলে যেন আমার একটু গলাটা খুসখুস করে, একটু জ্বর জ্বর ভাব লাগে, আমার শরীরটা ম্যাচ ম্যাচ করে। হয়তো পরিবারের লোকরা অতটা গুরুত্ব দেয়নি, তো মন খুলে কথা বলতে পারেন ডাক্তারবাবুর সঙ্গে। ছোট ছোট বিষয়ে ডাক্তারবাবু, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা নিজেরা অনুভব করি যে আমাদের শরীর ভালো লাগছে না, একটা ম্যাচ ম্যাচ ব্যাপার। মূলত হয় সিজন যখন চেঞ্জ হয়, এই যে একটা সিজন চেঞ্জের একটা দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনি প্রত্যেকবার এই সময়গুলোকে ভীষণ গুরুত্ব দেন। এই যে সিজন চেঞ্জও আমরা কতটা সতর্ক থাকবো ডাক্তারবাবু? দেখুন, যখনই যে কোনো সিজন যখন চেঞ্জ হয়, তাহলে দেখো সিজন অনুযায়ী আমরা কি করি, আপনার কাপড়ের উপরে বলুন বা আমরা কি করি, আমরা খাওয়া দাওয়ার উপরে বলুন, এইসব চেঞ্জ করি। কিন্তু দেখুন, রক্তর জন্য আমরা কি করছি, দেখবে সিজন যখন চেঞ্জ হয়, ঠান্ডা থেকে গরম আসলাম, আমরা একটু সুতির কাপড় পরতে আরম্ভ করি, একটু স্লিভলেস কাপড় পরতে আরম্ভ করি। আবার ঠান্ডা যখন আসে তাহলে আবার ফুল জামা পরতে আরম্ভ করি। যখন বৃষ্টি আসে তাহলে রেনি সিজন টাইপে আমরা কাপড় পরতে আরম্ভ করি। তো দেখো, কাপড়টা আমরা চেঞ্জ করছি। খাওয়া দাওয়ারও ঠিক সেরকমই, গরম হলে আমরা একটু ওইভাবে জিনিসটা খাই যেটা শরীর আমার ঠান্ডা হয়। যখন ঠান্ডা কাল আসে তাহলে আমরা লসুন ফসুন এইসব একটু বেশি খাই। আবার যখন বৃষ্টিকাল আসে তাহলে ভাজাভুজি খাই। কিন্তু আমাদের ব্লাডের জন্য আমরা কি করছি, ব্লাডও তো আমাদের চেঞ্জেস হচ্ছে ডিউ টু সিজন চেঞ্জেস। তো ব্লাডের চেঞ্জের জন্য আমরা সবসময় বলি, যখন সিজন চেঞ্জ হয় ওই সময় ব্লাড পিউরিফায়ার খাওয়া। যদি ব্লাড পিউরিফায়ার খাওয়া হয় তাহলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার অনেকটা বেশি থাকবে। আর যখনই অনেকটা বেশি ইমিউনিটি পাওয়ার আমার বডিতে হয়ে যায়, তারপরে আমাদের সিজনের জন্য কোনো রকম হার্মফুল ইফেক্ট আসবে না। একদম ঠিক কথা। এই বার্তাটা না বহুবার ডাক্তারবাবু কিন্তু আপনাদের দিয়েছেন, বহু মানুষ শুনেছেন, তারা নিজেরাই প্রশ্ন করেন ডাক্তারবাবু আমার কি তাহলে সিজন চেঞ্জে এই ধরনের পরিবর্তনগুলো আনা উচিত? তো আজকেও এই ধরনের কিছু সমস্যা, আপনাদের সমস্যা নিয়ে কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, পিন্টু দেবনাথ বলছিলাম।
হ্যাঁ, কোথা থেকে বলছেন দাদা? আমি বেলগড়িয়া থেকে বলছি। বেলগড়িয়া থেকে বলুন, কি প্রবলেম? ডাক্তারকে নমস্কার। ডাক্তারবাবু, আমি আপনার ওখানে গিয়েছিলাম 2 মাস আগে আমার মাকে নিয়ে। আচ্ছা আচ্ছা। তো আমার মায়ের থাইরয়েডের প্রবলেম ছিল আর একটু সুগারের প্রবলেম ছিল। আচ্ছা। তো সুগারটা কন্ট্রোলে আছে আপনাদের ওষুধ, কিন্তু থাইরয়েড একটু রয়ে গেছে। আচ্ছা। তো ওষুধটা কি কন্টিনিউ করবেন কিনা ওষুধটা? আচ্ছা, সুগারটা পুরো কিওর হয়ে গেছে, মানে কিওর হয়ে গেছে বলতে সুগার নিয়ন্ত্রণে, কন্ট্রোলে আছে? কন্ট্রোলে আছে। ওকে ওকে। তো দেখুন এখন 2 মাস হয়েছে, আর আপনি কোথায় মধ্যমগ্রামে হয়তো দেখেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন আপনার সুগার বলুন বা থাইরয়েড বলুন কন্ট্রোল হবে এবং কি ভালোও হবে। ঠিক আছে, এটা না যা শুধু শুনুন কন্ট্রোল এবারে। থাকবে সারা জীবন আপনাদের মেডিসিন খেতে হবে, এটা নেই। কন্ট্রোলও হবে এবং ভালো হবে। কিন্তু দেখুন আমাদের ওষুধ সুগার বলুন বা থাইরয়েড বলুন একটা সময় উপরে কন্ট্রোল করা হয়। কেন? এটাও তো একটা প্রশ্ন। কেন বলুন তো? আপনি 2 মাস হয়ে গেলে এখনো পুরোপুরি থাইরয়েড কন্ট্রোল হলো না কেন? কি আমাদের না ওষুধ কোনোদিন সিমটমেটিক কাজ করে না, মানে চট করে একটা মানে কোনো অ্যাস্ট্রয়েড জাতীয় ওষুধ নেই তো যেটা আমি ওষুধ দিলাম চট করে আপনার থাইরয়েড 11 থেকে 2 নেমে গেল না। আমাদের ওষুধ যেটা করে নির্মূল করে, তো নির্মূল যখনই করবে তাহলে আমাদের দেখো থাইরয়েড ব্লাড থেকে ব্লাড দূষিতর জন্যও থাইরয়েড হয়, এটাও শুনে রাখো। অনেকজনকে বলে আসি যাদের ব্লাডের মধ্যে দূষিত ভাব বেশি চলে আসে তাদেরও থাইরয়েড লেভেলটা বেড়ে যায়। এই জন্য আমরা কি করি, আপনাকে সুস্থ করার জন্য ওষুধ দিই। আপনাকে ওই ডেইলি বেসিস খাওয়ার জন্য ওষুধ দিই না। কেন? ডেইলি বেসিস ওষুধ খেলে কি হবে, 5 দিনের মধ্যেই আপনার থাইরয়েড লেভেল কমে যাবে, যেটা আপনারা অন্য প্যাথির মধ্যে করেন। ওষুধ খেলেই দেখবেন 6 দিন পরে আপনার থাইরয়েড লেভেল নর্মালে কন্ট্রোলে চলে আসলো। তো এটা কি হলো, সারা জীবন খেয়ে যেতে হবে। আর আমরা কি বলি, সারা জীবন খেয়ে যেতেই হবে না। থাইরয়েডের জন্য কিছু জিনিস আছে যেটা আমরা খাওয়া বারণ করি। আপনি যদি আমার চেম্বারে এসছেন তাহলে নিশ্চয়ই আপনাকে আমি বলেছি, সয়াবিন বলেছি, ফুলকপি, বাঁধাকপি, পুঁই শাক আর চীনা বাদাম, এই 5টা জিনিস খাওয়া একদম স্টপ করে দিন। আর যেটা আমরা কোর্স দিয়েছি 16 সপ্তাহ একটা কোর্স হয় থাইরয়েডের জন্য। 16 সপ্তাহ যদি টানা আপনাকে খেয়ে যাবেন আপনাকে আর ওষুধ খেয়ে যেতে হবে না। 2 মাস আগে উনি এসেছিলেন সুগার নিয়ন্ত্রণে। স্বাভাবিক ব্যাপার যে এখনো 16 সপ্তাহ হয়নি। তো সেখানে দাদা আপনার মাকে ওষুধ খাওয়ার আরো প্রয়োজনীয়তা রয়েছে। তবে একমাত্র এনবিপি চিকিৎসকেরা যারা কিন্তু বলে না সারা জীবন ওষুধ খেতে হবে, বা তারা এটাও বলে না 2-4 বছর খেয়ে দেখুন না, তারা কিন্তু মাসের হিসেবটা বা সপ্তাহের হিসেবটাই দেয়। এতটুকু আমাদের নিয়ন্ত্রণে নিজেদের রাখতে হবে, মেনটেন করতে হবে, একেবারে বাধ্য স্টুডেন্টের মতন কাজ করতে হবে। কে আছেন এই মুহূর্তে? নমস্কার। স্যার, আমি প্রশান্ত ঢালা বলছি, পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রাম থেকে কি সমস্যা প্রশান্ত বাবু? আমি একজন সোরিয়াসিস পেশেন্ট। সোরিয়াসিস, আচ্ছা বেশ। তো কতদিনেরই সমস্যা আপনার? এটা 19 সালের জুন থেকে। 19 জুন থেকে? 2019 সাল থেকে। আচ্ছা, তারপরে ট্রিটমেন্ট কি নিয়েছেন এখন? ট্রিটমেন্ট তো হোমিওপ্যাথি হচ্ছে কিন্তু ছাড়ছে না। আচ্ছা, সারবেও না। দেখুন আপনি যে প্যাথিতে ট্রিটমেন্ট করাচ্ছেন, আমি আপনাকে বলে রাখি সোরাইসিস একটা এমনি রোগ, আপনি যদি পুরো পৃথিবী ঘুরে নেবেন আয়ুর্বেদ ছাড়া এর কোনো ট্রিটমেন্ট নেই। আপনি পুরো পৃথিবী ঘুরে নিন, কোনো ট্রিটমেন্ট পাবেন না আয়ুর্বেদিক ছাড়া। সোরাইসিস একমাত্র আমরা বলতে পারি যে আপনাকে আমি ভালো বলতে পারবো। দেখো সোরাইসিস এমনি একটা রোগ না, আর এটা দেখবে এখন শীতকাল আসছে তো আরো সমস্যা বেড়ে যাবে একদম ঠিক আছে। তো শীতকালের মধ্যে সোরাইসিস বেড়ে যাওয়ার চান্সটা বেশি হয়ে যায়। আর দেখো সোরাইসিস হয় কেন, আজ আপনার প্রায় 3 বছর হয়ে গেছে, 2019 সালে ওনার প্রবলেম। আপনি একটা প্রপার রিপোর্ট পর্যন্ত করেননি। কেন কি প্রপার যদি রিপোর্ট করতেন না, আপনাকে 6 পাতা একটা রিপোর্ট পাওয়া যেত, তার মধ্যে লেখা থাকতো যে আপনার কোন জিনিস খেলে সমস্যা আছে, আপনার কোন জামা পরলে সমস্যা আছে, আপনার বাড়িতে কোন পেট অ্যানিমালস আছে যেটা দিয়ে আপনাদের সমস্যা হচ্ছে, এইরকম একটা স্যারোলজি অ্যালার্জি টেস্ট হয়। এই রিপোর্টটা করে নিলে তারপরে আপনি সোরাইসিস থেকে মুক্তি পাওয়া যাবে। তো দেখুন আমি অনেক পেশেন্ট দেখেছি, আর আমরা জানি যে অন্য প্যাথিতে ওরা প্রপার ডায়াগনোসিসও করে না। কেন করে না? কেন ওরা জানে যে এই রোগ আমার থেকে ভালো হবে না, এবার যদি বেশি ডায়াগনোসিস চলতে যাব তাহলে কি আমি নিজে যাবেই ফেসে যাব। ওই জন্য ওরা ডায়াগনোসিস করে না, ওষুধ দিয়ে চেপে দেয়। দেবে আপনার শীতকালে ওষুধ বাড়িয়ে দেবে, গরমকালে একটু ওষুধ কমিয়ে দেবে, আর যখন ওষুধ খাবেন দেখবেন আপনি ভালো আছেন।
যেই দিন 4 দিন ওষুধ খাবে না আবার প্রবলেম বেড়ে যাবে। তো দেখুন সোরাইসিস যদি পুরোপুরি ভালো করতে হয় আপনাকে প্রপার ডায়াগনোসিস করতে হবে। প্রপার যদি ডায়াগনোসিস করা হয় কি জামা পরলে আপনার সমস্যা হচ্ছে, কোন বাড়িতে আরশোলা আছে, টিকটিকি আছে, বেড়াল আছে, কুকুর আছে, এইসবই দিয়ে কোনো সমস্যা আছে কিনা এটাও ওই রিপোর্টে চলে আসবে। আপনার ময়দা মধ্যে সমস্যা আছে কিনা, আটা মধ্যে আছে কিনা, ভাতের মধ্যে আছে কিনা, ডালের মধ্যে আছে কিনা, আবার কোন ডালের মধ্যে আছে, এই সব রিপোর্ট পাওয়া যায় স্যারোলজি অ্যালার্জি টেস্টে। এই রিপোর্ট করলেই তারপরে আপনি এই সমস্যা থেকে টোটালি সমাধান পেয়ে যাবেন। একদম, আজকে না ঠিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভেবেছি, কারণ বলে না যে পরীক্ষার বেশ কিছুদিন আগে থেকে পড়াশোনা স্টার্ট করতে হয় মনোযোগ সহকারে, তবেই কিন্তু রেজাল্টটা ভালো আসে। ডাক্তারবাবু, শীতকাল আসছে, এক তো প্রথমে আমরা আলোচনা করলাম যে মরশুম চেঞ্জ হলে যাদের প্রবলেম হয়, এবার শীতকালে যখন আমরা একেবারে ঢুকে যাব, স্কিন যাদের ড্রাই বা যাদের সোরাইসিসের মতন প্রবলেম তাদের সমস্যা বেড়ে যাবে। জাস্ট মনে মনে ভাবছিলাম আপনি সেই কথাটা নিয়ে আলোচনা করলেন। সোরাইসিস নিয়ে শুনলাম খুব সাধারণ সমস্যা ড্রাই স্কিনের সমস্যা। অনেকে বলে পা ফেটে রক্ত বেরোচ্ছে, এত ড্রাই স্কিন যে চুলকে চুলকে যেন মনে হচ্ছে রক্ত বেরিয়ে যাচ্ছে, এই ধরনের যাদের সমস্যা তারাও কি একটু সিরিয়াস হওয়াটা প্রয়োজন নয়? একদম, দেখো সোরাইসিস এমনি একটা রোগ নেই যে একদিনে হয়ে যায়। আপনার এমনি না যে আপনার সোরাইসিস কোনোদিন ছিল না আর হুট করে একদিন হয়ে গেল, এইরকম হয় না। প্রথম স্টার্টিং রেঞ্জটা কি হয়, শরীরে একটু ইচিং হতে চালু হয়, তারপরে কি হয় স্কিন ড্রাই হতে চালু হয়, তারপরে একটু ফেটে গেল, একটু রক্ত এলো, একটু ফেটে গেলে একটু রস বেরোলো, এই ধরনের হতে হতে যখন স্কিনগুলো ডেড হয়ে যায়, দেখো ডেড স্কিন কি বলা হয় সোরাইসিস। আমাদের স্কিনের 7 লেয়ার, তো ভাবো তোমাকে উপরওয়ালা কত চান্স দিয়েছে। প্রথম একটা লেয়ার শেষ হলো, তারপরে একটা লেয়ার শেষ হলো, তারপরে একটা লেয়ার, এরকম করে 7 লেয়ার যখন নষ্ট হয় তারপরে আপনার সোরাইসিস হয়। তো একদিনে রোগ হয় না। মানুষ ভাবে ডাক্তারবাবু আমি তো 15 দিন ওষুধ খেলাম, ভালো আছি, কিন্তু পুরোপুরি তো ভালো হয়নি, তো 15 দিন খেয়ে তো ভালো হবে না বাবা। তোমার 7খানা চামড়া তুমি নষ্ট করেছো, তো 7খানা চামড়া তুমি নষ্ট করেছো, তাকে আবার রিপেয়ারেবল করতে হবে। ডেড স্কিন মানে ওই স্কিন মরে গেছে, তাকে আবার তোমাদের ঠিক করতে হবে, তো সময় দিতে হবে। সোরাইসিস ট্রিটমেন্ট একটু সময় ট্রিটমেন্ট আছে, একটু ধৈর্য ট্রিটমেন্ট আছে, কিন্তু হ্যাঁ পুরোপুরি কিওরেন্স আছে। আর এটাও বলে রাখি, যাদের সোরাইসিস আমার কাছে যদি কেউ গরমকালেও আসে, আমি বলি দেখো না তোমার এখন ট্রিটমেন্ট হবে একটু অল্প টাইপে, কিন্তু মেন যেটা ট্রিটমেন্ট হবে তোমার শীতকাল হলে ট্রিটমেন্ট চালু হবে। কারণ সোরাইসিসের মেন ট্রিটমেন্টই হচ্ছে শীতকাল। শীতকাল যদি একটা শীত মানুষ ভালো করে কাটিয়ে নেয়, ওর আবার দ্বিতীয় বছরে কোনোদিন সোরাইসিস আর হবে না। তার মানে এই মুহূর্তে যারা যারা এই অনুষ্ঠান দেখছেন এবং আপনার বা আপনার পরিচিত মানুষের যদি সোরাইসিস থাকে, এই শীতে সমস্যার সমাধানের দিকে এগোতে হবে। এই শীতের আগে আপনাকে ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করতে হবে, ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে, এবং যদি আপনি এই সময়টাকে উতরে যেতে পারেন সুন্দরভাবে, তাহলে কিন্তু আপনি অনেকটাই সোরাইসিস থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। ডাক্তারবাবুদের কথা পুরোপুরি মেনে চললে কিছুদিনের মধ্যে একেবারে সোরাইসিস মুক্ত একটা স্কিন আপনি কিন্তু লাভ করতে পারবেন। আর এই মুহূর্তে কে আছেন? নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, ম্যাডাম কেমন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সোনারপুর থেকে ঝর্ণা হালদার বলছি। ঝর্ণাদি কি সমস্যা? সমস্যা বলতে আমার মানে হাতে সবসময় যন্ত্রণা করে, কোনো কিছু বহন করলে, হাতে একটা ছাতা ধরলে, এমনকি একটা ব্যাগ ধরলে এরকম যন্ত্রণা হয়। দুটো হাতে যন্ত্রণা করেন? একটা মানে যে হাতটা বেশি কাজ করি সারাদিন, ডান হাতে আর কি। আচ্ছা, যন্ত্রণাটা কোন জায়গা হয়, মানে হাতের শোল্ডারে হয়, এলবোতে হয়, বা রিস্টে হয়? হ্যাঁ, হাতের পুরো মানে ডান হাতটা উপর থেকে একদম পুরো কবজি পর্যন্ত। আচ্ছা, শুধু যন্ত্রণা হয় না ঝিনঝিনি করে? মানে এরকম মানে চিবো, মানে এরকম কামড়ায় আর কি। হ্যাঁ, কামড়ায়। আর আপনার কোনো ঘাড়ে ব্যথা আছে? হাড়ে হাড়ে ব্যথা আছে। হ্যাঁ, একদম। আর দেখুন আপনি মনে রাখুন আপনার প্রথম ঘাড়ে ব্যথা হয়েছিল। আচ্ছা, মানে ঘাড় থেকে শুরু হয়েছিল? যন্ত্রণাটা শুরু হয়েছে। আচ্ছা, বেশ। এবার আপনি টিভির সামনে যান, দেখুন মানুষটা কি হয়, আগে ঘাড়ে ব্যথা স্টার্ট হয়, তারপরে ধীরে ধীরে ফ্রোজেন শোল্ডারের কাছে চলে যায়। এইবার ফ্রোজেন শোল্ডারে যাবার পর টিনলিন বলুন, নাম্বনেস বলুন,
হাতগুলো অবশ ভাব বলুন, ঝিনঝিনি ভাব বলুন, এই ধরনের সমস্যাগুলো চলে আসবে। তো কেন আসবে বলে দিচ্ছি। থার্ড, যখনই আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয়ে গেল, তাহলে সার্ভাইকাল থেকে অনেকগুলো সেরেব্রাল নার্ভগুলো পাস করে। এই নার্ভগুলো আপনার শোল্ডারের কাছে হয়ে হাতে যেটা লাস্ট আঙ্গুল আছে এই অবধি আপনার শিরাটা যায়। তো এইবার কি হলো, যখনই আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিস হলো, ওই শিরাটা চেপে গেছে। কেন? হাড় বসে গেছে, হাড় বসে যাওয়ার জন্য ওই শিরাটাও চেপে গেছে। তারপরে ফ্রোজেন শোল্ডার হলো, হাত তুলতে অসুবিধা হলো, তাও মানুষ গুরুত্ব দিল না। এইবার যখন বেশি হয়ে গেল, তাহলে কি কোনো জিনিস 2 কেজি উপরে কোনো জিনিস তুললে তাহলেই সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তার নিচনে তুললে অতটা সমস্যা হবে না, কিন্তু দেখুন আপনি বাজার করতে যান, 2.5 কিলো আপনি আলু কিনে নিয়ে আসুন, পরের দিন আপনার সমস্যা আরো বেড়ে যাবে। তো আপনার যেটা মেন ট্রিটমেন্ট আছে না, শোল্ডারে ট্রিটমেন্ট হবে না, আপনার মেন ট্রিটমেন্ট হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইটিসে। আমি বারবার বলি, দেখো একটা প্রপার ডায়াগনোসিস যদি করে নাও না, তোমাদের ট্রিটমেন্ট খুব ইজি হয়ে যায়। এখানে ভুল কার হয়? ডক্টরের। শুধু তোমাদের ভুল না, ডক্টরে বেশি ভুল হয়, তোমার ডায়াগনোসিসই প্রপার করে না, কথাই শুনে না। এই আমার হাতে ব্যথা, এই চট করে 2টো ওষুধ এই নাও খাও, ভালো হয়ে যাবে। আরে হাতে ট্রিটমেন্ট, ও ওষুধ দিয়েছে ভালো হয়ে গেল, হাত ব্যথা কমে গেল, প্রপার ভালো হয়নি। আবার 1 সপ্তাহ পরে, আবার 10 দিন পরে আবার হলো, আবার চলে গেল। ওই জন্য কি হয়, পেশেন্ট মানে চেম্বারের বাইরে 50টা পেশেন্ট, 500 পেশেন্ট। কেন 500 পেশেন্ট হবে? আমার যদি পেশেন্ট ভালো হয়ে যায়, তাহলে আমার চেম্বারের বাইরে কেন 500 পেশেন্ট লাইন দাঁড়িয়ে থাকবে? আমার তো নতুন পেশেন্ট দরকার, পুরনো পেশেন্ট তো ভালো হয়ে গেল, এই জন্য ওখানে গেছে শুধু লাইন লাগাও। তো ওই লাইন লাগালে আপনি ভালো হবেন না। প্রপার ডায়াগনোসিস করতে হবে, পেশেন্টগুলো কথা শুনতে হবে, কথা হলো বুঝতে হবে। দেখো, ও আমাকে বললো হাতে ব্যথা, আমি তো বলতে পারি তোমার কি হাত তুলতে অসুবিধা হয়, এই হয়, আমি তো চট করে বলে দিলাম ওর ঘাড়ে। ঘাড় থেকে আপনার শোল্ডারে প্রবলেম আসবেই। শোল্ডারে যখন প্রবলেম এলো, এলবোতেও আসবে, রিস্টেও আসবে, আঙ্গুলেও চলে আসবে। দেখবেন কিছুদিন পরে না আপনি মুঠো করতেও অসুবিধা হয়ে যাবে। তো এই জিনিসটা একদম ফেলে রাখবেন না। আর প্রপার আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি শুধু সার্ভাইকাল স্পন্ডালাইটিসে ট্রিটমেন্ট স্টার্ট করুন, অটোমেটিক আপনার হাতে ব্যথা ভালো হয়ে যাবে। একদম ঠিক কথা। আসলে রেশনের দোকানের সামনে ভিড় আর ডক্টরের চেম্বারের সামনে ভিড়ের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। রেশনের দোকানে দেখবেন নির্দিষ্ট কিছু লোকই প্রত্যেক সপ্তাহে কিন্তু রেশন আনতে যায়, আর ডক্টরের চেম্বারে যারা আসবেন তারা সুস্থ হয়ে বাড়ি চলে যাবেন, তাদের কথা শুনে আবার বেশ কিছু মানুষ আসবেন তাদের সমস্যার সমাধান করতে। এটা কিন্তু একটা পার্থক্য, আর এই পার্থক্যটাকে বজায় রেখেছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। তারা তাদের পেশেন্টদের আশ্বস্ত করেছে, কথা মেনে চললে, শুনে চললে মাত্র কয়েকটা মাস ওষুধ খেয়ে তারা সম্পূর্ণ রকম ভাবে কিন্তু সুস্থ হচ্ছেন। এটা শুধুমাত্র ডাক্তারবাবুদের কথা নয়, এটা পেশেন্টদের কথা। আমরা প্রচুর ক্লিপিংসও আপনাদের দেখিয়ে থাকি, যেখানে বন্ধুরা, যারা পেশেন্টরা, যারা এসেছেন এনবিপিতে, তারা নিজে মুখে আনন্দ সহকারে উৎফুল্ল ভাবে তাদের এই জীবনের এই সুন্দর ঘটনাগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছেন। আমরা সময় পেলে এই চ্যানেলেও কিন্তু আপনাদের দেখানোর প্রচেষ্টা করব। তবে ডাক্তারবাবু, এখন খুব ভালো লাগে আমাদের বন্ধুরা এতটা বেশি আপনাদের বিশ্বাস করে। মাথায় ড্যান্ড্রফ হয়েছে ডাক্তারবাবু, এই কারণেও কিন্তু তারা ফোন করে। যেহেতু আমরা বলছি যে আসন্ন শীতকালের আগে আমরা কোন কোন সমস্যাগুলো নিয়ে এখন থেকে সচেতন হব, আমার মনে হয় ড্যান্ড্রফ একটা বড় ঝামেলা, যেটা শীতকালে এলে মারাত্মক বেড়ে যায়। আমরা বলি গরমকালে টের পেলাম না, শীতকালে ঝরে ঝরে জামা কাপড়ে পড়ছে। এটাও তো আমার মনে হয় কিওর করে নেওয়া উচিত। আচ্ছা, ড্যান্ড্রাফ সমস্যা আমি আপনাকে আমি প্রশ্ন করি, কেন দেখুন আপনি একটা কমন ম্যান, তো আপনাকে আমি প্রশ্ন করবো, ড্যান্ড্রাফ যেটা হয় সেটা চুলের সমস্যা না স্কিনের সমস্যা? আপনি বলুন। স্ক্যাল্পের সমস্যা মনে হয়। স্ক্যাল্প কোথায় হলো? স্কিনে এলো। স্কিনে একদম। তো একদম দেখো, স্কিন ড্রাই হলে, স্কিনে ড্রাইনেসটা হলে আপনার স্কিনের ছালগুলো ওঠে। সেই রকমই আমাদের দেখো, শীতকালে কেন আপনার ড্যান্ড্রাফ হয়, গরমকালে কেন হয় না? গরমকালে তো আরো বেশি ঘাম হয়, তারপরেও ড্যান্ড্রাফ হয় না কেন? ড্রাইনেসটা হয় না। যখন স্কিন ড্রাইনেস হবে তাহলে আপনার ড্যান্ড্রাফ হবে। তো আপনার দেখুন, যখন আপনার খুব বেশি শ্যাম্পু করে নিচ্ছেন, তারপরেও ড্যান্ড্রাফ। অনেকজন তো কি ভাবে, আমার একটু ড্যান্ড্রাফ হয়েছে আমি বেশি করে শ্যাম্পু করে ফেলি, বেশি করে শ্যাম্পু করলে আরো বেশি ড্যান্ড্রাফ হয়ে যায়, উল্টো হয়ে যায়। তো দেখো, মেইন জিনিসটা কি আছে না, স্কিনটাকে ভালো রাখতে হবে। যদি যাদের পেশেন্টের কোনো স্কিন প্রবলেম নেই, পুরো শীত চলে যাবে, পুরো বছর বছর চলে যাবে, কোনোদিন ড্যান্ড্রাফের সমস্যা হবে না। আর যাদের স্কিন ড্রাই হয়ে যায়, রক্ত ফিল্টারেশন নেই, যে কিছু উল্টো পাল্টা হাঁটছে, পায়খানা হচ্ছে না,
তাদেরই ড্যান্ড্রাফের সমস্যা হয়। তো দেখো ড্যান্ড্রাফের সমস্যা হলো আপনি চলে গেলেন হেয়ারকে নিয়ে যে আমি কিভাবে ভালো হব, হেয়ার স্পা করবো, হেয়ার এটা করবো সেটা করবো, কিন্তু একদম ছোট জিনিস করা উচিত কি ছিল, স্কিন ট্রিটমেন্ট। আর স্কিনে বেশি ট্রিটমেন্টও দরকার নেই। আমি তো বারবার প্রত্যেকটা চ্যানেলেই আমি এটা বলি যে সিজন চেঞ্জ হলে একটা ব্লাড পিউরিফায়ার কিনে খেয়ে নাও। একটা যদি ব্লাড পিউরিফায়ার খেয়ে নাও, শুধু স্কিন না, দেখো অনেকগুলো ইমিউনিটি পাওয়ারের জন্য আমাদের শরীরে রোগ আসে, যেটা একটা বড় একটা কোভিড প্রবলেম হলো, সেটাও ইমিউনিটি পাওয়ার যাদের সমস্যা ছিল তাদেরই বেশি ভয় করলো। তো দেখো ইমিউনিটি পাওয়ার এতটাই স্ট্রং করে নাও, কোনো ক্ষতি আর হবে না। তো ইমিউনিটি পাওয়ার উপরে একটু ধ্যান দাও। আর আয়ুর্বেদিক সবসময় আপনাকে যে কোনো খাবার যদি রেস্ট্রিকশন বলে, কিছু খাওয়া দাওয়ার টিপস বলে, যেরকম আমরা বলি তুলসী পাতা, কারি পাতা আর কাঁচা হলুদ, অনেক জনের প্রশ্ন হলো ডাক্তার এটা সবাইকে বলেন কি জিনিস, এটা খেলে কি হবে? এটা খেলে ইমিউনিটি পাওয়ার বাড়বে। আর ইমিউনিটি যাদের হাই থাকবে, যে কোনো রোগের সাথে লড়ার ক্ষমতা থাকবে। তো ওই জন্যে তুলসী পাতা, কারি পাতা আর কাঁচা হলুদ এটা খাও। আর শরীরে ইমিউনিটির জন্য ব্লাড, সবসময় ব্লাড পিউরিফাই করার চেষ্টা রাখো। বেশ, খুব সহজ উপায়, কিন্তু করলেই কিন্তু ভালো থাকবো সারাটা জীবন। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি উড়িষ্যার রাউরকেলা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? হচ্ছে আমার মিসেসের পায়ের হাঁটুতে হ্যাঁ ওনার বাত আছে, ঠিক আছে? তো আমি ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওষুধ খায় ঠিক হয়ে যায়, আবার যখন ওষুধ বন্ধ করে দেয় আবার ব্যথাটা শুরু করে দেয়। একদম, কেন কি জানেন, আপনি যেটা ট্রিটমেন্ট করছেন না, সেখানে শুধু আপনাদের ব্যথা ওষুধ দিচ্ছে। আপনার ব্যথা কেন হলো এটা কোনোদিন চেষ্টা করেছেন? আপনার রিপোর্ট হয়েছে কিছু রিপোর্ট করা হয়েছে ওয়াইফের? হ্যাঁ, এটা ডাক্তার দেখাশোনা করে সবকিছু করে বলেছে এটা বাত আছে, গন্টি বাত বলেছে। আচ্ছা, আপনার হাঁটুতে হাড় ক্ষয়ে গেছে, তাই তো? আর বলেছে হাঁটুর ভিতর যে রস থাকে না, সেই রসটা টোটালি এখন শুকিয়ে পড়েছে, সেই জন্য ওটা হাঁটু। ঠিক আছে, এবার আপনি টিভির সামনে যান, কেন আপনি টিভিতে খুব জোরে ভলিউম করেছেন, কথা হলো পুরো মানে এই হচ্ছে না। এবার শুনো, আপনার নিজেই আপনি বলছেন আমার হাঁটু ক্ষয়ে গেছে, আপনার ওয়াইফের হাঁটু ক্ষয়ে গেছে, মালাইশাতে পুরো শুকিয়ে গেছে, যেটা মানে কি হলো অস্টিও আর্থারাইটিস। এইবার শুনে রাখো, অস্টিও আর্থারাইটিসে তুমি কি বলছো আমি যখন ওষুধ খাচ্ছি আমার কমে গেছে। কেন কমে যাচ্ছে? তুমি পেনে ওষুধ খাচ্ছ, ব্যথা কমানো ওষুধ খাচ্ছ। তোমার ডাক্তার ভালো ডায়াগনোসিস করেছে যে তোমার এটা ফ্লুইডগুলো কমে গেছে, শুকিয়ে গেছে। তো তুমি একটু চেষ্টা বলো যে ডাক্তারবাবু আমাকে একটা কাজ করুন, আমার ব্যথা না কমালেও হবে, আমার ফ্লুইড তৈরি হওয়ার জন্য কি করতে হয় সেটা করে দিন, সেই ওষুধটা দিন। ওরা আপনার কাছে হাসবে, বলছে তো ওর জন্য কোনো ওষুধ হয় না। কেন? আপনার ওই প্যাথির মধ্যে এই ওষুধ কোনোদিন হয় না। আর আপনাকে বলে রাখি সিম্পল একটা জিনিস, আপনি যদি চেষ্টা করে দেখতে পারেন বাড়িতে অ্যালোভেরা হয়, অ্যালোভেরা জেল আপনি যদি কন্টিনিউয়াসলি খেতে চালু করবেন, তাহলে দেখুন ওই ফ্লুইডগুলো তৈরি হতে চালু হয়ে যায়, কিন্তু ব্যথা তো কমবে না। আপনি ভাববেন যেটা একটু ওই মেডিসিন খেয়ে তো ব্যথা ভালো ছিল, আপনি এটা বলছেন কি জানি না ভালো হচ্ছে না, কিন্তু ব্যথা আছে। তো দেখো আপনাকে নিজেকে দোষ দিতে হবে যে আমি ব্যথা কমাবো না আমি রোগকে সারাবো। তো যদি রোগ সারতে হয় তাহলে আপনাকে ফ্লুইড তৈরি হওয়ার জন্য যেই সব ওষুধ হয়, আর এটা একটা এক্সাম্পল দিলাম আয়ুর্বেদের মধ্যে, একটা এক্সাম্পল দিলাম যেটা অ্যালোভেরা। অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো আমাদের মেটালিক মেডিসিন আছে, যেটা আপনাকে কন্টিনিউয়াসলি কিছুদিন খাওয়ার পর আপনার টোটালি ফ্লুইড তৈরি হয়ে যাবে। আর কি করে বুঝবেন? আপনি দেখবেন যখন এক্সরে করেছেন না, দুটো হাড়ের মাঝখানে গ্যাপিনটা আর নেই, ধীরে ধীরে জুড়ে যাচ্ছে। আর যখন আপনার ফ্লুইড তৈরি হবে না, তাহলে গ্যাপিনটা বেড়ে যাবে, মানে বুঝে যাবেন এবার আপনার ফ্লুইড তৈরি হয়ে গেল, আর ব্যথা কোনো ওষুধ খেতে হবে না। আর ওষুধ যখন বন্ধও করে দেবে তাহলেও দেখবে ভালো আছো। তো তুমি যেটা ট্রিটমেন্ট করছো ওটাই ভুল ট্রিটমেন্ট। ডায়াগনোসিস ভালো করেছো, ওই ডায়াগনোসিস করার পর ট্রিটমেন্টও ভালো করতে হবে।
একদম, আপনি উড়িষ্যা থেকে ফোন করেছিলেন দাদা। আমি বলবো যে এত কিছু যদি ডাক্তারি পরিভাষা আপনি না বুঝে উঠতে পারেন, কোনো দরকার নেই, শুধুমাত্র বিশ্বাসটা রাখুন, ভরসা রাখুন। হাজার হাজার মানুষ এনবিপিতে এসে উপকৃত, আপনার ওয়াইফ ভালো হবে। যেখানে অন্য প্যাথিতে ভালো হচ্ছে না সেখানে এনবিপিতে এসে ভালো হবে। খুব জোরের সাথে এটা বলা হচ্ছে, এটার প্রমাণ হাজারো মানুষ রয়েছেন যারা বিভিন্ন ক্লিপিংসেও বলেছেন তাদের ভালো থাকার কথাটা। শুধু যোগাযোগ করতে হবে, ফোন নাম্বার নোট করুন, একটু ফোন করে কথা বলে নিন। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি আনন্দ দে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার বয়স হচ্ছে 30 বছর, আমার ওয়েট মানে প্রচুর বেড়ে গেছে। কত আছে ওয়েট, কত আছে বলুন? 85 কিলো আছে। 85 কিলো, 85। আচ্ছা, আর বয়স কত বললেন? 30 বছর। 30। আর হাইট কত হবে? হাইট 5 ফুট 6 ইঞ্চ। 5 ফুট 6 ইঞ্চ। হ্যাঁ। 36। আর আচ্ছা, আপনি কত ওয়েট বেশি আছে আপনার বলুন তো, জানেন? না এরকম না, ওয়েটটা নিজে তো বুঝতে পারছি। আপনার বয়স অনুযায়ী আপনার ওয়েট বেশি আছে, আপনার হবার উচিত 54। আচ্ছা, অ্যাকচুয়াল যদি বলি আমি, ঠিক আছে, অ্যাকচুয়াল আপনার ওয়েট হবার দরকার আছে 54। আচ্ছা, ম্যাক্সিমাম বলবো যদি 66। এর থেকে বেশি যদি হয় তাহলে প্রবলেম আছে। বেশি তো আছে অনেকটাই, একদম। তার মানে প্রবলেম আছে। হ্যাঁ, মানে 20 কেজি বেশি আছে। আর দেখো, আপনাদের আমি বলে রাখি, শুনুন এবারে। ওবেসিটি, হ্যাঁ। ওবেসিটির জন্য অনেকজন কি আছে ভয় করে যে আমার ওবেসিটি হয়ে গেল, এটা তো কি হবে, বা অনেকজন ভয় করে না। আর আমি বলি দেখো, ওবেসিটি একটা এমনি রোগ, এমনি একটা ডিজিজ, যেটা নিজে একটা ডিজিজ হয় না, কিন্তু অনেকগুলো ডিজিজকে নিমন্ত্রণ করে, আমন্ত্রিত করে যে আমার কাছে তুই চলে আয়। এই সুগারের জন্য প্রবলেম হয়, থাইরয়েডের জন্য হয়, অস্টিওআর্থ্রাইটিসের জন্য প্রবলেম হয়। দেখবে অল্প বয়সে আপনার ওয়েট বাড়া আছে তো কিছুদিন পরে না আপনার হাঁটু সমস্যা, পায়খানাতে বসতে পারবেন না, ধীরে ধীরে হবে না আমি পায়খানা বসতে, আমার ওয়েস্টার্ন পায়খানা চাই। তো এই জিনিসটা দেখো অনেকগুলো প্রবলেমটাতে নিয়ে আসবে। ওবেসিটি নিজে বললাম তো নিজের কোনো ক্ষতি করবে না, কিন্তু ওর সাথে সাথে অনেকগুলো রোগকে নিয়ে আসবে। তো এটা একদম ভালো নেই, ওবেসিটি কমাও। আর লিমিটে থাকলে কমিয়ে দিলে ভালো হয়। তুমি ধরো 120 কিলো যেই দিন হয়ে যাবে না, কোনো ভালো ডাক্তার তোমাকে বলবো না হাঁটবে, হাঁটতে বলবে না কেন, হাঁটলে তো আবার হাঁটু সমস্যা চলে আসবে। এত ওজন নিয়ে তোমার হাঁটুতে প্রেসার দিতে পারবে না, এই জন্য এখন কম আছে, এখন তুমি হাঁটতে পারবে, ঠিক আছে। এখন 20 কিলো বেশি আছে, এখন তুমি হাঁটলে অসুবিধা নেই, কিন্তু 100 উপরে হয়ে গেলে তোমাকে হাঁটাও বারণ হয়ে যাবে। তারপরে শুধু খাওয়া দাওয়ার মেনটেন করে তোমাকে কিছু মেডিসিনে হেল্প করে তোমাকে কমাতে হবে। আচ্ছা, এরপরে তোমার সেকেন্ড স্টেপ, তোমার দেখো অন্য প্যাথি যেসব মেডিসিন খাবে সের মধ্যে তুমি নিশ্চয়ই জানো একটু সাইড ইফেক্ট হতে পারে। তো সব থেকে মেন তোমার প্রথমে কি মাথায় আসে, আয়ুর্বেদিকের কোনো সাইড এফেক্ট নেই, তো তুমি একদম আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করতে পারো। থার্ড জিনিস, তোমার পায়খানা পরিষ্কার করতে হবে। কেন কি দেখো, যদি তুমি চর্বি গলাতে যাও, ওষুধ খেয়ে তুমি চর্বি গলাচ্ছ, কিন্তু চর্বি বেরোবে কোথায় দিয়ে? পায়খানা দিয়ে। তো পায়খানা তোমাকে পরিষ্কার রাখতেই হবে, দিনে 3 বার হলেও করতে হবে, 4 বার করলেও করতে হবে। তো পায়খানা কোনো ল্যাক্সেটিভ তোমাকে খেয়ে নিতে হবে। থার্ড এটা হলো। আর ফোর্থ জিনিস তোমাকে বলছি, একটা সিম্পল একটা টিপস, রাত্রে 1 গ্লাস উষ্ণ গরম জলে 2 চামচ জিরা দিয়ে ফুটিয়ে নাও। জলটা 25% জ্বলে গেল, ওই জলটাকে ঢেকে রেখে দাও, সকালে উঠবে কোনো থুতু ফেলবে না, ওই জলটাকে উষ্ণ গরম করে ছেঁকে নাও, ওই জলটা খাওয়া অভ্যাস করো। এটা করলে কিছুটা কমে যায়। তারপরে যেটা মেডিসিন আছে ওটা তো তোমাকে নিতে হবে, সেটা আমাদের সাথে যোগাযোগ করে তুমি নেবে, কেন ওর জন্য কিছু তোমার প্রপার রিপোর্টও লাগবে, শুধু ওষুধ নিলে হবে না। তোমার কোলেস্ট্রল রিপোর্ট দেখতে হবে, সিআরপি রিপোর্ট দেখতে হবে, এলএফটি রিপোর্ট দেখতে হবে। এই রিপোর্টগুলো করিয়ে তোমাকে মেডিসিনগুলো স্টার্ট হবে। আচ্ছা, এইসব জিনিস হয়ে গেল। এইবার কি হলো, খাওয়া দাওয়ারের মধ্যে ডায়েট। খাওয়া দাওয়ার মধ্যে দেখো, বেশি ডায়েট করে নিলে তুমি আর কাজই করতে পারবে না। তো তুমি সব কিছু খাবে, খাবার বারণ কিছু নেই। জাঙ্ক ফুড, বেশি অয়েলি ফুড, এই ধরনের জিনিস খাওয়া মানে বন্ধ করো। আর স্প্রাউটস, যেটা দেখো অঙ্কুরিত ছোলা হয়, মোট হয়, এই ধরনের জিনিস খাওয়া স্টার্ট করো। তোমার চর্বি, যদি আমার শুধু অ্যাডভাইসটা তুমি ফলো করো না, 1 মাস পরে দেখে নাও তোমার 2 থেকে 3 কেজি তো কমেই যাবে। আর তারপরে যদি মেডিসিন নাও তাহলে তো একটা আলাদাই কথা।
তবে সবটাই হচ্ছে সাইড এফেক্ট বিহীন ভাবে, কারণ এখন তো প্রচুর বিজ্ঞাপন, প্রচুর কিছুর মধ্যে থেকে ওজন কমানোর পদ্ধতি রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, কারণ এই দুদিন আগেই কিন্তু আমরা লাইভ অনুষ্ঠানে একটা ফোন পেয়েছিলাম যেখানে এরকম ভাবে ওজন কমিয়ে তার কিন্তু শারীরিক বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে গিয়েছে। সেখানে বলবো একেবারে সায়েন্টিফিক্যালি আপনাকে ওজন কমাতে হবে, অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে ওজন কমাতে হবে, কোনো বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে ওজন কমাতে যাবেন না। সেখানে মনে হলো আমার চটজলদি ওজন কমে গেল, কিন্তু আপনার গুরুত্বপূর্ণ অর্গান কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এটা প্রমাণিত সত্য। এবং আমার মনে হয় যে কোনো শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষের এটা জানা উচিত এবং তারা জানেনও। চট করে বলবো 9830235527 বা 37 এই দুটির নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু রয়েছে, এই নাম্বারে আপনাদের ফোন করতে হবে, যোগাযোগ করতে হবে, কাছাকাছি চেম্বার সম্পর্কে জেনে নিতে হবে। তবে কলকাতার বন্ধুদের জন্য বলবো মেটিয়াবুরুজ, ল্যান্সটাউন এবং হাতিবাগানে কিন্তু চেম্বার রয়েছে। চেম্বার পেয়ে যাচ্ছেন হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুড় এবং বকুলতলায় ডাক্তারবাবুদের আপনারা কিন্তু পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু পাচ্ছেন। মধ্যমগ্রাম হচ্ছে হেড অফিস, সেখানেও যোগাযোগ করতে পারেন। তাছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, রামপুরহাট সর্বত্র কিন্তু চেম্বার রয়েছে। মেদিনীপুরে আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন মেছেদা, হেরিয়া এবং খড়গপুরে। তাছাড়া মালদা, শিলিগুড়ি, কোচবিহারেও চেম্বার পাচ্ছেন। ত্রিপুরায় আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন, আসামে আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন, দিল্লিতে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। যার যেখানে সুবিধা সেখানেই যোগাযোগ করতে পারেন। তাছাড়া আরো বন্ধুদের যদি কোনো কোয়ারি থাকে যে আমার এলাকার কাছাকাছি কোন চেম্বারটা হবে ডাক্তারবাবু, সবকিছু জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা কিন্তু আপনাদের সহযোগিতা করবে। যেহেতু আমরা আলোচনা করছিলাম যে শীতকাল আসছে, কি কি সমস্যা আরো বেশি বেড়ে যাবে বা কোন কোন সমস্যা হয়তো একটু শিথিল হয়ে যাবে, আমি একটা বিষয় একটু জানতে চাইবো ডাক্তারবাবু, যে আমার খুব পরিচিত তার শ্বাসকষ্টের সমস্যা আছে, তার কথায় তার নাকি শীতের শ্বাসকষ্টটা একটু বেড়ে যায়, সেটা কি শুধুমাত্র তার প্রবলেম নাকি যাদের শ্বাসকষ্ট প্রত্যেকেরই শীতে একটু সমস্যা বাড়ে? না দেখো, শীতের মধ্যে অনেকগুলো সমস্যা আছে, একটু বিস্তার ভাবে আরো একটু আলোচনা করব। আচ্ছা, তবে তার আগে ফোনটা নিয়ে নি। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি অভিজিৎ মালিক বলছি দমদম থেকে। দমদম থেকে, হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা? বলছি আমার এই পেছনেতে ব্যথা হয়, পিঠ ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, পিঠ ব্যথা হয়, এই আচ্ছা। সমস্যা, একটু ঘাড় পাড় কোনো কাঁপে, আবার কোমর থেকে ব্যথাটা দেখি নিচের দিকে চলে আসে, নিচের দিকে চলে আসে, আবার আপনার ডান হাতের দিকে চলে আসে ব্যথাটা কিছুটা। কোনোদিন পড়ে গেছিলেন আপনি? পড়ে গেছি না, আমি মাথা ঝুঁকে বসে কাজ করতাম অনেক বছর ধরে। না, ওটা যেটা আপনার হাতে বলছেন না, সেটা তো আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিসের জন্য, সেটা বুঝতে পারলাম, ঠিক আছে, যেটা আপনার হাতে প্রবলেম হচ্ছে। শীতটা গেছে, কটটা নার্ভটা, হ্যাঁ বলুন। পেছনের যে আমার যে নার্ভটা গেছে না, হ্যাঁ, এই মেন যে নার্ভটা ঘাড়ের সাথে যে জয়েন্ট আছে, ওই নার্ভের মধ্যে ব্যথাগুলো এরকম আটকে আটকে আছে, জমে জমে আছে। সেটার জন্য তো আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিসের জন্য হাতে প্রবলেম হচ্ছে। আর যেটা পায়ে বলছে প্রবলেম হচ্ছে না, সেটা আপনার লাম্বার স্পাইন থেকে সাইটিকা নার্ভ চিপসে গেছে, সেই নার্ভটা চিপসে গেছে, হাঁটু ভেঙে তাহলে পা গুলো ঝিনঝিন করে। তো যেই আপনার রোগ হয়েছে সেটা সাইটিকা বাত হয়ে গেছে লাম্বার স্পন্ডালাইটিস থেকে। প্রচন্ড ব্যথা, কিন্তু জমে জমে রয়েছে ব্যথাগুলো। তার জন্য কি চিকিৎসা নিয়েছেন এখন অবধি? শক্ত শক্ত হয়ে আছে। না না, চিকিৎসা নিয়েছেন, এটা আমরা বুঝতে পেরে গেছি, চিকিৎসা নিয়েছেন। নার্ভের ওষুধ খাচ্ছিলাম। নার্ভের ওষুধ খাচ্ছিলেন, তো ভালো হননি তাই তো? না, খেলে ও ভালো থাকি না, মাথা ঘুরে। নার্ভে ওষুধ আপনাকে বলে রাখি, আপনি যেটা নার্ভে ওষুধ বলে মানে বুঝে যেটা আপনি খাচ্ছেন না, অ্যাকচুয়ালি ওটা ঘুমে ওষুধ। কোনোদিন নোটিস করেছেন এটা? মানে খেলে কি ঘুম ঘুম পায়? ওষুধ দিত না, আমি ওটা দিত না, আমাকে আমি মানা করতাম। হ্যাঁ, না, যেটা আপনি নার্ভে ওষুধ খাচ্ছেন ওটা খেলে ঘুম আসে আপনার? না, ঘুম আসে না, কিন্তু আমার শরীরের মধ্যে আরো বেশি কষ্ট হয়। একদম ঠিক আছে, আপনি টিভির সামনে যান, আপনাকে আমি বলে দিচ্ছি। কাঁপুনিটা সাংঘাতিক কাঁপুনি হয়। আচ্ছা শুনুন এবারে। দেখুন, অনেকজনই মানে এটা একটা না, মানে কি বলবে, একটা ব্যবসা বলুন বা যেই বলুন, নার্ভে ওষুধ নামে আপনাকে ঘুমে ওষুধ খাওয়ানো হচ্ছে। দেখো, নার্ভে কোনো রকম ওই রকম ওষুধ নেই যেটা নার্ভে উপরে কাজ করে। নার্ভে ওষুধই মানে আপনাকে ব্লাড সার্কুলেশন ভালো করার জন্য ওষুধ দিতে হবে, কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো করার জন্য ওদের কাছে ওষুধ নেই। ওরা নার্ভে ওষুধে বলে আপনাকে দিয়ে দেবে কি যেন ক্যালসিয়াম ওষুধ। তো
তুমি দেখবে যদি নার্ভে ওষুধ হয় তাহলে তো নার্ভে বলে কিছু লেখা থাকবে, ওষুধের মধ্যে আপনি পাবেন মাল্টিভিটামিনস, মাল্টিমিনারেলস, ক্যালসিয়াম, ঘুমে এই ধরনের মানে আপনার দেখবেন কমবে, মানে ঘুম ভালো হবে। এবার ঘুম ভালো হলে আপনি দেখবেন না আমার হাতগুলো কাঁপতে একটু কম হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ভালো হবে না। আর তারপরে ক্যালসিয়াম, মাল্টিমিনারেলস, আর যাদের একটু মাল্টিমিনারেলস অলরেডি বেশি আছে তাদের যদি মাল্টিমিনারেলস বেশি খাওয়া হয় তাহলে কি হবে, শরীরে একটু ভার ভার লাগবে, যেরকম আপনার সাথে হচ্ছে। তো দেখুন আপনার যেটা প্রবলেম আছে না, প্রথম জিনিস আপনাকে নার্ভের জন্য কোনো ওষুধ না খেয়ে লাম্বার স্পাইন আর সার্ভাইকাল স্পাইনকে ভালো করুন। নার্ভ চিপসে গেছে, কেন চিপসে গেছে? আপনার তো হাড়গুলো বসে গেছে, আপনি বলতে পারলেন না কিন্তু আপনার কোনোদিন আপনি পড়েছেন, তার জন্য আপনার লাম্বার স্পাইন থেকে সাইটিকা নার্ভ ইফেক্টেড হয়েছে। দেখবেন আপনার দুটো পা কোনোদিন সমানভাবে ব্যথা বা ঝিনঝিনি হয় না, কোনোদিন এক বাঁ হয়, কোনোদিন ডান হয়, বা যে কোনো একটা পাই হবে, দুটো সমানভাবে কোনোদিন হবে না। তো আপনার মেন যেটা প্রবলেম, লাম্বার থেকে সাইটিকা নার্ভ ইফেক্টেড হয়েছে। আপনি তো নার্ভ বলে দিলেন, আপনাকে তো ওই ডাক্তার বলেও নি যে কোন নার্ভটা ইফেক্টেড হয়েছে। তো লাম্বার থেকে ওটা হয়েছে, আর সার্ভাইকাল থেকে সার্ভার নার্ভগুলো এফেক্ট হয়েছে, তার জন্য আপনার হাতগুলো ঝিনঝিন, হাতগুলো ব্যথা হয়। তো আপনি নার্ভে ট্রিটমেন্ট করতে যাবেন কেন? আপনার যেটা আগে হয়েছে সেটা আপনি ট্রিটমেন্ট করতে যাবেন না। আপনার জ্বর হয়েছে, জ্বরের সাথে আপনার মাথা যন্ত্রণা হচ্ছে, তো আপনি মাথা যন্ত্রণা ওষুধ খাবেন না জ্বরে ওষুধ খাবেন? আরে জ্বরে ওষুধ খান, তারপরে মাথা যন্ত্রণা তো অটোমেটিক ভালো হয়ে যাবে, কেন মাথা যন্ত্রণা আপনার প্রবলেম ছিল না, জ্বর হয়েছিল তার জন্য আপনার মাথা যন্ত্রণা হলো। তো আপনি একটা রোগ ট্রিটমেন্ট করবেন, দ্বিতীয় রোগ অটোমেটিক ভালো হয়ে যাবেন। কিন্তু দ্বিতীয় রোগে ট্রিটমেন্ট করলে প্রথম রোগ তো যেমনি আছে, তারপরে মাথা যন্ত্রণা ওষুধ খেয়ে নিলেন, তারপরে আবার সর্দি হয়ে গেল, সর্দি ওষুধ খেয়ে নিলেন, আবার সাইনাসের প্রবলেম হয়ে গেল। তো মেন যেটা জ্বরের জন্য হলো ওই রোগের ট্রিটমেন্টই করছে না। তো মানুষের কি হয়, একটা রোগের সাথে 10টা রোগ বলা হয় না, একটা জন্য 10টা রোগ হয়ে গেল, 10টা রোগ হয়নি, একটা রোগে আপনি ট্রিটমেন্ট করলেন না, তার জন্য ওটা 10টা রোগ তৈরি হয়ে গেল। একদম ঠিক কথা। তাই না বলি যে যারা অতটা বুঝে উঠতে পারছেন না কি সমস্যা, ডাক্তারবাবু আমাকে ঠিক করে বোঝাননি, আপনি যে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে, প্রত্যেককে বলবো কি খুব সহজ একটা উপায় রয়েছে। আপনার যে কোনো অস্থির সমস্যা হোক, আপনার নার্ভের সমস্যা হোক, আপনার স্কিন ওরিয়েন্টেড সমস্যা হোক, আপনার কোনো ক্রিটিক্যাল সমস্যা হোক, আপনার কোনো ক্রনিক ডিজিজ হোক, যে কোনো সমস্যার জন্য এনবিপি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে ফেলুন। ব্যাস, সহজ একটা উপায়, খুব তাড়াতাড়ি নিজেদেরকে ভালো করতে পারবেন, সুস্থ করতে পারবেন এবং তাড়াতাড়ি নিজের পুরোনো কাজে আবারও মনোযোগ সহকারে কিন্তু নিজেকে ব্যস্ত করে তুলতে পারবেন। তাই ফোন নাম্বার টিভি স্ক্রিন থেকে নোট করতে হবে, ফোন করতে হবে, যোগাযোগ করতে হবে, খুব সহজ উপায়, এর থেকে সহজ উপায় আর নেই। কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি রাহুল গোস্বামী বলছি, আন্দুল থেকে। আন্দুল থেকে বলছেন, কি সমস্যা বলুন? হ্যাঁ ম্যাডাম, সমস্যা ডাক্তারবাবুকে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার চোখের নিচে প্রচুর মানে কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনার বয়স কত? আমার বয়স এই 28। 28, চোখের নিচে কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি নিজে জানেন যে কেন হয় এই জিনিসটা? কারো মুখে শুনেছেন কেন হয়? না। রাত্রে ঘুম হয় ভালো? হ্যাঁ হয়, একটু লেট করে ঘুমাই। লেট করে ঘুমাও আর সকালে তাড়াতাড়ি উঠে যাও? আচ্ছা, তারপরে কাজে চিন্তা বেশি করো তুমি? হ্যাঁ ওটা তো থাকে না, ওটা থাকে না, অনেকজনের কম চিন্তা হয়, অনেকজন কি হয় নিজে থেকে একটু বেশি চিন্তা নেয়। আর আপনার যেটা মানে আপনার যেটা একটা স্বভাব আছে, একটা নেচার আছে, অনেক বেশি চিন্তা করেন আপনি, ঠিক আছে? এর জন্য আপনার এই রোগ হয়। আর তারপরে আপনার পেটে একটু সমস্যা আছে। আচ্ছা, এটাও আছে। তো দেখো, আন্দুলে তুমি বাড়ি, একদম তুমি বকুলতলা আমাদের চেম্বার আছে, তুমি ওখানে একদম যোগাযোগ করে আসতে পারো। কেন দেখো, আমি তোমাকে এটা খুব দেখো, আমাদের কাছে না মানে এনবিপির কাছে এত এইসব জিনিস না, মানে আমরা ভাবি একদম ছোট মোটো জিনিস, ওই জন্য তো চট করে আমরা বলে দিলাম। তো দেখো, এটা কারো হয় যাদের একটা তো না ঘুম, সাউন্ড স্লিপ নেই। দেখো অনেকজন কি বলে, না ডাক্তার আমি কিন্তু ঘুমোই ভালো, ঘুমোলেও কি হবে, চট করে একটা আওয়াজ হলো হুট করে উঠে গেল। হ্যাঁ, এই জাতের ঘুম হয় না, তাদের এই সমস্যাটা হয়। বলতে মরার মতন ঘুমোতে হয়, আমরা বলে থাকি যে তাহলে সেটাকে ঘুম বলে। অ্যাকচুয়ালি ওটা হলে কি হয় না, ব্রেন ডেভেলপমেন্ট করে। দেখবে যাদের না 4 ঘন্টা 6 ঘন্টা একটু সাউন্ড স্লিপ ঘুম হয়, তাদের ব্রেন খুব ভালো থাকে, ব্রেন ডেভেলপমেন্ট থাকে। এই মানুষের কি হয় জানো, একটু কনফিউশন, ও যা বলছে আমি চিন্তা বেশি, ও কনফিউজ। ওকে যদি বলা হয় না তুই এখানে যা,
এখানে তোমার একটা চাকরি আছে, 10,000 টাকা তুমি মাইনা আছে, ওই যদি 2,000 টাকা মাইনা একটা কাজ করছে, কিন্তু ও যাবার জন্য আবার কিন্তু পরন্তু থাকবে, কনফিউজ মানুষটা। তো এই জিনিসটা কেন? ওই ব্রেন ডেভেলপমেন্টের জন্য। ও ব্রেন ডেভেলপমেন্ট একটু কম হয়ে যায়, মানে ডিসিশন মেকার নেই উনি, ওই জন্য উনি চিন্তা বেশি করেন। তারপরে ওকে আরো মেরে রয়েছে পেটের সমস্যা। তিনটে একসাথে যখনই হয়ে যাবে, আপনার চোখের কালি কোনোদিনই কমবে না। যত ক্রিম মাখুন, যতই কিছু ফেস ওয়াশ করুন, দেখবেন ফেস ওয়াশ মাখলে 10 মিনিটের জন্য গায়েব হয়ে গেল, আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার হয়ে গেল। রোদে বেরোলে তো আরো বেশি। তো এই জিনিসটা কি করে ভালো করবে? 28 ইয়ার্স, এবার বিয়ে ফিয়ে হয়তো করবে, তাহলে মানে ভাবছে যে আমি একটু ভালো হয়, আরো বেশি তাড়াতাড়ি হওয়ার ভালো ছিল। যখন হচ্ছে ওই সময় আসো না, এত ট্রিটমেন্টই নেই, কিছু হেলদি টিপস নিলেও ভালো হয়ে যায়। তো এইবার তুমি দেখো, আন্দুলেও তোমার বাড়ি বোতলতলা একদম পাশেই আছে, আমি নিজে ওখানে থাকি। তো ওখানে চলে আসো, তোমাকে যেইভাবে তোমাকে লাইফস্টাইল মেনটেন করতে বলবো ওইভাবে একটু লাইফস্টাইল মেনটেন করো। দেখো নেচার আছে, তোমার নেচার যেটা আছে টেনশনে, এখন তুমি বললে না টেনশন কারণই, আমার নেই, সবারই টেনশন আছে, কিন্তু একটা আননেসেসারি যেটা টেনশন নেওয়া হয় এটা তোমাকে ঠিক করতে হবে। আননেসেসারি টেনশন কমানোর জন্য কি করতে হবে? ঘুমিয়ে ওষুধ খেতে হবে না। এটা কোনোদিন ভাববে না যে তোমাকে আমি ঘুমিয়ে ওষুধ দেবো, তোমাকে আমি কিছু মেডিটেশন দেবো। ওই মেডিটেশনটা যদি কিছুদিন নেওয়া হয়, আর যেটা তোমাকে ব্রাহ্মী শাক আছে, দেখো যেটা তোমার না সাউন্ড স্লিপ, অ্যান্টিবায়োটিক যেটা জিনিস হয়, তুমি শুনেছো আগেকার মানুষরা, মানে আমাদের মা বলো যাই বলো, কি করতো? দুধের মধ্যে একটু হলুদ দিয়ে দিত, কোনো কিছু না হলেও। আমাদের কোনো ব্যথা হলো, কিছু হলো, চোট লেগে গেল, তার জন্য আমাদের দুধের মধ্যে হলুদ দিয়ে। আচ্ছা, হলুদ কি ব্যথা টেনে দেয়? একদম না, কোনোদিন হলুদ ব্যথা ওইভাবে টানে না। কিন্তু হলুদ দিলে কি হয় জানো? একটু ঘুমটা না ভালো হয়। তো যখন আমাদের একটা চোট লেগে গেল, রক্ত পড়ছে, আমাদের মা যা আছে বাড়িতে, যার মহিলা আছে, ওরা কি করতে? দুধের মধ্যে একটু হলুদ দিয়ে দিও, দিয়ে আধা ঘন্টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়লাম। এই ঘুমিয়ে গেল, ব্যথাটা একটু কম হয়ে গেল। তো দেখো, এটা হলো ন্যাচারাল ঘুমের ওষুধ। ঠিক আছে। তো অনেকজন আমাকে প্রশ্ন করে যেটা একটু আমার ঘুম হচ্ছে না, আর আপনি তো বলে দিলেন ঘুমে ওষুধ খাবেন না, তাহলে কি করব? তাহলে আপনাকে বলছি, রাত্রে শোবার সময় একটু দুধের মধ্যে একটু হলুদ দিয়ে খেয়ে নাও, দেখো সাউন্ড স্লিপ। হয়তো তুমি 2 ঘন্টা বা 3 ঘন্টাই ঘুমোবে, কিন্তু ওই মরা মতন ঘুমোবে। আর ওই রকম ঘুমোলে কি হবে? তোমার মাইন্ডটা না একদম তাজা, মানে সকালে উঠবে না, এইবার তোমার ছুটে যা বলো আমাকে, কি বলো, কি করতে হবে সব করে নেবে। কিন্তু তুমি 9 ঘন্টা ঘুমিয়েছো, কিন্তু ঠিক মতন ঘুমাওনি, এই দুম করে উঠে গেল, এই দুম করে উঠে, তুমি 9 ঘন্টা ঘুমানোর পর তোমার আলস্যি ভাবটা যাবে না। তোমাকে ঘুম তোমাকে ক্লিয়ার রাখতে হবে। একদম ঠিক কথা। তাহলে রাতে শোয়ার আগে আমরা কিন্তু প্রত্যেকে একটু দুধ হলুদ আর কি খেয়ে শুচ্ছি, মানে হলুদ দুধ যেটাকে আমরা বলে থাকি, কারণ ঘুমটা আমাদের সত্যি খুব প্রয়োজন। আর এই টেনশন আমাদের প্রত্যেকের ঘুম কিন্তু ধীরে ধীরে ঘুমের পিরিয়ডটাকে কিন্তু শর্ট করে দিচ্ছে। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। দিদি ভাই আপনাকে নমস্কার, ডাক্তারবাবুকে নমস্কার। আচ্ছা, আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে। একদম। কোথা থেকে ফোন করছেন দাদা? আমি যাদবপুর থেকে। যাদবপুর থেকে বলুন, ডাক্তারবাবু শুনছেন। হ্যাঁ, আচ্ছা, আমার ওই অনেকদিন আগে 97-এ পায়ে একটা চোট লেগেছিল, ব্যাডমিন্টন খেলতে গিয়ে, তারপরে কাটিয়ে ছিল। সেই অপারেশনটা ঠিক হয়নি। তারপরে যা অল্প বয়স ছিল তখন সেভাবে করিনি দেখে আস্তে আস্তে আর্থারাইটিস ধরে নিয়েছে পুরো। হাঁটুতে প্রচন্ড ব্যথা, পা ঝিমঝিম করে, পাটাকে অবশ্যই তাই। এবার হতে হতে ঘাড়েও ব্যথা চলে এসছে, ঘাড়ে হাতে ওই ঝিমঝিম করে, ধরতে পারি না, কিছু কাঁপে। তারপরে এটা বুকেও মাঝে মধ্যে ব্যথাটা চলে আসে, বুকেও ব্যথাটা চলে আসে। এটাই এখন আমার মেইন প্রবলেম হচ্ছে এটা। খুব হাতটা কাঁপছে, কিছু ধরতে পারছি, তুলতে পারছি না কোনো কিছু। আর পাটাও প্রচন্ড ব্যথা করে, মানে শরীরে শক্তিও পাই না। এটা আমার মেইন প্রবলেম এখন। আচ্ছা, কিন্তু একটা জিনিস আপনাকে আমি বলে দিই, আপনার যেটা একটা ভুল ধারণা, আপনার চোটের জন্য এইসব জিনিস হয়নি কিন্তু। আচ্ছা, চোটের জন্য হয়নি? না না, একদম না। এটা মানে চোটকে আপনি দোষ দেবেন না। আপনার যেটা রোগ হয়েছে সেটা বলা হয় অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিস মানে যেটা হাড়ে মাঝখানে যেটা ফ্লুইড হয় ওটা শুকিয়ে যায়। শুধু হাঁটুতে না, যেখানে জয়েন্ট হয় সব জয়েন্টের মধ্যে ফ্লুইড হয়। এই জয়েন্টের মধ্যে ফ্লুইড হলে যখন শুকিয়ে যাবে তাহলে এই সমস্যাটা হয়। ঠিক আছে। আচ্ছা, আপনাকে আমি বলবো এই রোগটা আপনার কেন হলো। আপনি নিজের বয়সের মধ্যে খুব বেশি পরিশ্রম করেছেন,
ঠিক আছে, আপনার খাওয়া দাওয়ার কোনো নিয়মিত ছিল না, না না ছিল না। ঠিক আছে, আর তারপরে আপনার ইনডাইজেশন, একটু হজম হওয়ারও সমস্যা থাকতো, ঠিক আছে, খাওয়া দাওয়ার অবহেলা ছিল, মানে আজকে দুপুরে হাঁটছেন, কালকে বিকালে হাঁটছেন, পরশুদিন সকালে হাঁটছেন, এইভাবে আপনার রুটিন লাইফ ছিল। আমার কথা হলো মিলছে আপনার সাথে? এই সমস্যাগুলো ছিল। তো দেখুন, আপনার চোটতে আগে আপনি ওই চোটতে দোষাল দেবেন না, ঠিক আছে, আপনি টিভির ঠিক সামনে আছে, যান, এবার আপনাকে বলছি। শুনতে থাকুন। আসলে কোনো একটা ব্যথা হলেই সেই পুরনো ব্যথাটাকে আমরা দোষ দিই আর কি। মানে আমরাও যেরকম বলি সাইটিকা নার্ভ হলে একটা কোমরে চোট আছে বলে ওটা সাইটিকা নার্ভ ইফেক্টেড হয়, কিন্তু দেখো অস্টিওআর্থ্রাইটিস যেটা হলো, দেখুন উনি যখনই বললেন, উনি যদি বলতেন না আমার পা ঝিনঝিন হচ্ছে, ঠিক আছে, তাহলে ও চোটের জন্য আমি কিছু বলতাম, কিন্তু ওনার হাঁটুতে প্রথম অ্যাটাক করলো। মানে এই পড়ে যাওয়ার সাথে হাঁটুর কোনো সম্পর্ক না নেই? না না না, হাঁটুর প্রথম অ্যাটাক করলো, তারপরে ওনার ঘাড়ে যেটা ছোট ছোট হাড় আছে তাদের এইসব হাড়গুলো এফেক্ট করলো, তো মানে ওর অস্টিওআর্থ্রাইটিস হয়েছে। অস্টিওআর্থ্রাইটিস কেন হয়েছে? অস্টিওআর্থ্রাইটিস মানে হচ্ছে আপনার ফ্লুইডগুলো কমে গেছে, এবার হাড়গুলো ঘষণ খেতে চালু করে। তো এই দেখো চোটের জন্য কি করে ওটা কমে যাবে? ওটা কমে যাবার কারণ হয় যদি আমরা না অনেকবার কি হয় আমাদের শরীরের মধ্যে দেখবে মহিলাদেরই বেশি অস্টিওআর্থ্রাইটিস হয়, ছেলেদের তুলনায় মহিলাদের বেশি হয়। কেন হয় বেশি বলো তো? ছেলেরা ঠিক টাইম টু টাইম খাবার পেয়ে যায়, আমাদের মহিলা বাড়িতে কি করে, সকালে উঠে বাচ্চার জন্য টিফিন করে দিল, আবার স্বামী অফিস যাবে তার জন্য টিফিন করে দিল, বাড়িতে শাশুড়ি আছে তাকে তো আদর দিতে হবে, নালে ও আবার গালাগালি দেবে, স্নান করে পুজো দেওয়ার ব্যাপার থাকে, তারপর গিয়ে খাবো। তারপরে মানে এইরকম করে কি হয়, ও সকালে উঠেছে 6টায়, ওর বাড়িতে মানে মুখে কিছু পড়লো 12টা, কন্টিনিউয়াসলি 6 ঘন্টা ও কিছু খেতেই পারলো না। টিভির ভলিউম 0 করুন, শুনতে থাকুন, পরে ফোন করুন। তো এইরকম জিনিসটা করলে কি হয়, আপনার শরীরের মধ্যে ঠিক মতন ভিটামিনস গুলো পড়ে না, তারপরে এই সিডি উঠান আবার বলতে বলতে আমাদের বারবার হাড়গুলো ভাঁজ হচ্ছে, এই হচ্ছে, তো একটা তো ফুড পেলাম না, আর পরিশ্রম তার বেশি করে দিলাম, এই জন্য অস্টিওআর্থ্রাইটিস হয়। আর মহিলাদের জন্য এই জন্য বেশি হয়। ছেলেরার মধ্যে একটা জিনিস আছে, পরিশ্রম আমি বলি না পরিশ্রম করে না, আরো বেশি পরিশ্রম করে, কিন্তু একটু খাওয়া দাওয়ার টাইমে পেয়ে যায়। বাড়িতে বউ আছে, মা থাকলে, আমরা ছোটবেলা থেকে আছি, মা আছে, বিয়ে হয়ে গেল, এবার বৌমা আছে, তারপরে আর হয়ে গেল বাচ্চা আছে, মানে আমার খাবার ঠিক মতন টাইমলি একটু পেয়ে যাই, কিন্তু মহিলা ওই টাইমলি খাওয়া দাওয়ার পায় না, ওই জন্য মহিলাদের বেশি হয়, ছেলেদের কম হয়। তো প্রথম আপনার জিনিস, ওই চোটকে আর দোষ দেবেন না, ঠিক আছে, চোটের জন্য আপনার এই প্রবলেম হয়নি, আপনার যেটা প্রবলেম হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, তাদের টোটালি আলাদা প্রবলেম। হ্যাঁ, চোটের জন্য আপনার প্রবলেম হবে, আপনার কেন পায়ে চোট আছে আপনার কোনো প্রবলেম হবে না, ওই যেখানে চোটে যাবে ওখানে একটু ব্যথা হতে পারে। আর এটাও হবে না যদি আপনি আমার প্রোগ্রামটা অনেক আগে থেকে দেখতেন, এবার আমাকে বলবেন আপনার তো প্রোগ্রাম আগে ছিলই না, তো ওই সময় যখন চোট লাগে না, তাহলে কি করে, দুটো বাউল রাখো, একটা গরম জল একটা ঠান্ডা জল, কিচ্ছু না, আমাকে দেখতেই হবে না যে আমার চোটে ব্যথা এখন আছে কিনা, ওই সময় কি করো, একবার গরম একবার ঠান্ডা, এইরকম 21 ডেজ কন্টিনিউয়াসলি টানা করে নাও, ওই চোটে ব্যথা কোনোদিন ভবিষ্যতে তোমার ভোগাবে না। মানে এটা কি যে কোনো আমরা পড়ে গেলে যেখানেই ব্যথা পাই সেখানে আমরা এটা করতে পারি? হ্যাঁ, কিন্তু দেখো বেশি ব্যথা হলে তুমি এক্সরে করতে হবে, কারণ হাড় মানে ফ্র্যাকচার হয়ে গেছে তার জন্য তুমি এটা করবে তা না। তোমার যদি দেখছো না কোনো হাড় ফাড় ভাঙেনি কিছু নেই, শুধু একটু ব্যথা রয়েছে, তো তার জন্য এটা তুমি 21 ডেজ কন্টিনিউয়াসলি ফলো আপ করতে হবে। খুব ভালো, 21 দিন। যারা শুনছেন অনুষ্ঠান তাদের জন্য বলবো এটা 21 দিন কিন্তু করতে হবে। কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু, কোথা থেকে ফোন করছেন আগে বলুন। আমি ক্যানাডা থেকে। হ্যাঁ এবার বলুন, ডাক্তারবাবু শুনছেন। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যে একটু আগে বললেন না যে রাতে ঘুম না হলে দুধের সঙ্গে হলুদ দিয়ে, একদম গুঁড়ো হলুদ আচ্ছা দিয়ে কি দুধের সঙ্গে দিয়ে খাবো? একদম। দেখো আমি অ্যাকচুয়ালি প্রিফার করি কাঁচা হলুদ। কেন প্রিফার করি কাঁচা হলুদ? দেখো কাঁচা হলুদই তো গুঁড়ো করে মানে হলুদের গুঁড়ো হয়, কিন্তু কি হয় না, দেখো গুঁড়ো হলুদের মধ্যে এখন বাজারে কতটা ভেজাল কিছু বলা যায় না। কোন হলুদ তোমাকে বলবো বলো তো ভালো পাওয়া যায়, যদি ওটা কোনো কালার মিক্সিং থাকে। আমি অনেক জায়গা দেখেছি ভালো ভালো কোম্পানি মানে দেখেছি একটু কালার মিক্স করে দিচ্ছে বা কোনো একটা, তো আমার একটু ভরসা কম হয়, ঠিক আছে, আমি একটু বলি কাঁচা হলুদ। আর তারপরে দেখো ওটা যেটা যদি পিওর তোমার হলুদ হয় সেটা তোমার গুঁড়ো হলুদ হলেও কাজে লাগবে। তো আমাদের মা তো গুঁড়ো হলুদই দিত, কাঁচা হলুদ তো আর দিতই না। তো
তো আগেকার জিনিসটা পিওরিটি ছিল, একদম। আস্তে আস্তে জিনিসটা কি আছে না মানে এতটাই মানে সবকিছু বলে একটা ভেজাল। ব্যবসা হিসাবে চলে যাচ্ছে, মানে সবকিছু ভেজাল, মানে বলো হলুদের মধ্যে ভেজাল, নুনের মধ্যে আমি দেখছি একটু ভেজাল, তো এইসব ছোট ছোট জিনিসের মধ্যে ভেজাল চলে আসছে। তো আমি একটু পার্সোনালি যদি প্রিফার করবো তাহলে আমরা বলবো কাঁচা হলুদ, আর না হলে ওই গুঁড়ো হলুদও খেতে পারো। আমি তো আমার দিদাকে দেখেছি বাড়িতে হলুদ শুকিয়ে নিজেরা গুঁড়ো করে হ্যাঁ। নেওয়া। এখন প্যাকেটবন্দি হলুদ আমরা বিভিন্ন ব্র্যান্ডের যদি হয় চেষ্টা করব খেতে, কিন্তু কাঁচা হলুদ যদি বাড়িতে থাকে বা আনি তাহলে ওটা আরো ফার্স্ট প্রেফারেন্স prefer। আমরা কাঁচা হলুদকেই দেব। আমরা এটা কিন্তু প্রত্যেকেই মনোযোগ সহকারে শুনছি, অনেকেই কিন্তু শুনছেন এটা। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে, বলুন কি প্রবলেম? আমার না সুগার আছে, থাইরয়েড আছে। সুগার আছে, থাইরয়েড আছে। আপনার বয়স কত বলুন? আমার 52। 52। কতদিন আছে এই সমস্যাগুলো? 12 বছর। 12। আসল প্রশ্নটা আমার হচ্ছে যে আমার মানে মাড়ির সমস্যা হয়েছে। মাড়ির সমস্যা হয়েছে? হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছিলাম। হুম, তো উনি বলেছেন আমার মাড়িটা খারাপ হয়ে যাচ্ছে। তো আচ্ছা। আমার সামনে দাঁতটা হঠাৎ করে গ্যাপ হয়ে যাচ্ছিল, তো সেটা গ্যাপ হতে হতে উঁচু হয়ে গেল, তারপরে নিচু হলো, দিয়ে পড়েই গেল। তো সেই মানে মাড়ির আমি আসানসোলে আমি মানে পুজোর পর দেখাবো মানে ফলো করেছিলাম। আচ্ছা, আপনাকে আমি একটু কিছু প্রশ্ন করব। হ্যাঁ, আপনার কি মনে হয় যেটা আপনার অ্যাসিড মানে এটা যে প্রবলেম হলো মাড়িতে প্রবলেম, এটা আপনার সুগারের জন্য হলো না থাইরয়েডের জন্য হলো? ডাক্তার কিছু বলেনি। না না, আপনার কি মনে হয় এটা আপনি বলুন না। না, বুঝতে পারছি না কিছু। আচ্ছা, আমি বলবো আপনার এটা প্রবলেম কেন হলো। কেন? আপনার অ্যাসিডে প্রবলেম আছে, পেটে সমস্যা আছে আপনার। হ্যাঁ, পেটের প্রবলেম আছে, মানে আমার পেট পরিষ্কার হয় না। আরে একদম। বাবা। হ্যাঁ, তো আমি দেখাবো আসানসোলে, আমি কথা বলেছি, উনি বললেন যে পুজোর পরে আপনারা মানে বুঝবেন। আচ্ছা। মানে আমি যেদিন ফোন করলাম শনিবারে, সেদিন উনি বললেন যে শুক্রবারে আপনারা হ্যাঁ 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 এসেছিলেন। একদম। আচ্ছা, আমি একটা কথা বলবো এবারে। আপনি যে ডেন্টিস্টকে দেখিয়েছেন তিনি আপনাকে এই কারণটা বলেছেন যে আপনার দীর্ঘদিনের পেটের সমস্যা এটা একটা বড় কারণ? কিচ্ছু বলেন না, না, ওরা কিচ্ছু ওরা বলেননি। বলবেন না, দেখুন, এটা আমাদের জন্য খুব দুঃখের। আপনি শুনতে থাকুন। আমরা এত বড় বড় নামি দামি চিকিৎসক, এত বড় ব্র্যান্ডকে বিশ্বাস করে যাই, কিন্তু তারা আমাদের কারণটা বলেন না। আমি বুঝি না কি মানে আমাদের গুরুত্ব দেন না বলার জন্য, নাকি তারাই জানেন না নিজে। এটা আমার খুব অবাক লাগে আর কি। দেখো, যখনই আমাদের না পেটে থেকে অ্যাসিড ফর্ম হয়, তাহলে তো অ্যাসিড আমাদের ফর্ম হলে কোথায় দিয়ে আমরা বুঝি, গলা থেকে মুখ থেকে, মুখে টক হয়ে যায়। অনেক বলে অ্যাসিড হলে কি হয়, মুখে টক। পেটে কিছু হয় না, পেট থেকে অ্যাসিড মুখে চলে আসে। তো যখনই মুখে চলে আসবে দেখবে দাঁত হলুদ হয়ে যায়। দেখবে অনেকজন আছে পুড়িয়া কোনো মশলা ফসলা হয় না, কিন্তু ওর দাঁত হলুদ, ওর মাড়ি মানে এইরকম মানে কিরকম পুচে যায়, ব্যথা হয়, একটু টেড়া মেড়া হয়ে যায়, এই ধরনের সমস্যাগুলো চলে আসে। আমরা কি করি, এই ডেন্টিস্টের কাছে যাবো, এটাই তো ভুল করি। দেখো ওখানে না সব জায়গায় ডিভাইডেশন, মানে আমি নিজের জায়গা নিয়ে নিয়েছি, তুই নিজের জায়গা নিয়ে নে। আরে আমরা যখন পড়াশোনা করি না, আমাদের টোটাল বডি অ্যানাটমি পড়াশোনা হয়। আমরা শুধু এটা না যে আপনার ওই লিভারের জন্য শুধু পড়তে গেলে সব টোটাল বডি অ্যানাটমি পড়তে হয়। তো আপনি দেখুন, আপনি ভাবছেন আমার সুগারের জন্য আমার দাঁতের সমস্যা হয়ে গেল, অনেকটা ডাক্তার আপনাকে এই ভরসাই দিয়ে দেবে আপনার তো সুগার কন্ট্রোল নেই না, এতদিন ধরে সুগার সবারই হয়, আপনারও হবে না। আপনার হলো এটা পেটে অ্যাসিডের জন্য। আপনি অ্যাসিডিক ট্রিটমেন্ট না করলে, আপনি যদি ট্রিটমেন্ট করবেন ডেন্টিস্টের কাছে গিয়ে, আমি বলে দেবো কদিন ভালো থাকবেন, 1 মাস 2 মাস 6 মাস, আবার তো সেম সমস্যা। তো আপনাকে মেন যেটা ট্রিটমেন্ট করতে হবে না পেটে। আচ্ছা, এইটা জিনিস আমি বলতে পারি, সুগার হলে আমি সবসময় বলি 5টা অর্গানে একটু ধ্যান দাও। লিভার, কিডনি, চোখ, স্কিন আর নার্ভ। তো দেখো এখানে লিভার একটা বড় প্রশ্ন আছে। তো লিভার থেকেও মানে সুগারের জন্য লিভার ইফেক্ট হলো, লিভারের জন্য অ্যাসিড হতে পারলো। তো দেখো যেটা আপনার ট্রিটমেন্ট চলছে সুগারের জন্য, আমি বলবো সেটাও একটু কনভার্ট করে যদি আপনি আয়ুর্বেদিককে নিয়ে আসতে পারেন, তাহলে কি সুগারও কন্ট্রোল হয়ে যাবে,
তার থেকে আবার লিভারে কোনো সমস্যা আসবে না। নাহলে কি হবে, অ্যাসিডে ট্রিটমেন্ট করে দিল, আবার সুগার তো রয়েছে, তার জন্য আবার লিভার ইফেক্ট করবে, আবার হয়তো এটা দাঁতের সমস্যা, মাড়ি সমস্যা আসতে পারে। এখন না পুজোর আগে দেখবেন বিভিন্ন শপিং মলের সামনে লেখা থাকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আমার মনে হয় যে এনবিপি তে এলে, এরকম একটা রোগের জন্য এলে আপনি ওই একই সময় কিন্তু আপনার যাবতীয় সমস্যার সমাধান পেতে পারেন। ডেন্টিস্টের কাজটা উনি করে দিচ্ছেন, আপনার লিভারের সমস্যার সমাধানও উনি করে দিচ্ছেন, সুগার থাইরয়েডের সমস্যার সমাধানও উনি করে দিচ্ছেন। টিভিটা কমাবেন না? কে আছেন? টিভিটা কমাবেন? আপনি সঙ্গে থাকুন, আপনার ফোনটা দরকার নেই আমাদের। প্রত্যেককে বলবো টিভি যেভাবে দেখছি, ফোন যখন করব সেভাবে টিভির ভলিউম রাখলে চলবে না। বারংবার বলা হচ্ছে টিভির ভলিউম মিউট করবেন, যিনি ফোন করবেন তিনি শুধুমাত্র শুনবেন, আর না হলে ফোনটা নিয়ে একেবারে বাড়ির বাইরে বেরিয়ে কথা বলবেন, নাহলে আমরা খুব ডিস্টার্ব হই। কিন্তু পাশাপাশি ডাক্তারবাবু আপনি যেটা বলছিলেন, শীতকাল আসন্ন, অনেক সমস্যা বাড়ে, ছোট করেই শুনবো, যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, ইনহেলার নিতে হয়, তারা কি সচেতনতা বাড়াবে এখন থেকে? একদম। দেখো, যাদের ইমিউনিটি পাওয়ার কম হলে শ্বাসকষ্ট বলো, সর্দি কাশি বলো, আর্থারাইটিস বলো, আর্থারাইটিসও শীতকালে বাড়ে, স্কিন সোরাইসিস, স্কিন র্যাশেস, অনেকজন কি ভাবে গরমকাল এলে আমার একটু ঘামাচি হয়, স্কিন প্রবলেম হয় না, শীতকালের মধ্যে আরো বেশি ডেঞ্জার স্কিন প্রবলেম হয়, সোরাইসিস হয়। তো শীতকাল হলে সোরাইসিস হতে পারে, যে কোনো আর্থারাইটিস, আমবাত বলো, সেন্ধিবাত বলো, গর্ভপাত বলো, অনেকগুলো বাত আছে যেটা আমাদের শীতকালের মধ্যে বেড়ে যাবে। তো এই ধরনের বাতের সমস্যা বাড়তে পারে। যাদের লাংসে কোনো প্রবলেম হয়, লাংস থেকে শ্বাসকষ্ট বলো, সর্দি কাশি বলো, একটু হার্টে প্রবলেম বলো, এই ধরনের সমস্যা দেখবে শীতকালে। দেখো, অনেকটা ডেথ হয়, তো ডেথ তুমি দেখবে শীতকালের মধ্যে বয়স্ক মানে মানুষরা মানে বেশি মরে যায়। কম বয়সে মানুষরা গরমকালে মরে, কিন্তু বয়স্ক মানুষরা শীতকালের মধ্যে, মানে গরমটা সহ্য করতে পারলো, শীতটা সহ্য করতে পারলো না। শীতটা বয়স্ক মানুষ সহ্য করতে পারে। কেন সহ্য করতে পারে না? ওদের ইমিউনিটি পাওয়ার কমে যায়। আমরা এখন কম বয়সে আমাদের ইমিউনিটি পাওয়ার একটু বেশি হয়, কিন্তু বয়স হয়ে গেলে আমাদের ইমিউনিটি পাওয়ার কম হয়ে যায়। এই জন্য কি হয়, ঠান্ডা বরদাস্ত হয় না, হার্টে প্রবলেম, হার্ট ব্লকেজ চলে আসে, রক্ত মধ্যে এত ফ্রোজেন হয়ে যায়। যেমন দেখো ফ্রিজের মধ্যে কোনো জিনিস রাখতে ফ্রোজেন, জল বরফ হয়ে যায়, সেই রকমই আমাদের রক্ত বরফ হয়ে যায়। যখনই রক্ত বরফ হয়ে যায়, আমার ব্লাড সার্কুলেশন কমে যাবে। ব্লাড সার্কুলেশন কমে যাবে, তাহলে কি হবে, আমাদের হার্টের যেটা চেম্বার আছে সেখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড ঠিক যাচ্ছে, কিন্তু অক্সিজেনেটেড ব্লাড আবার বডিতে পাস করতে পারছে না। তার জন্য কি হয়, আমাদের পালস রেটটা আপ ডাউন করে। যখনই পালস রেট আপ ডাউন করবে, তাহলে আমাদের হার্টে প্রবলেম, ব্রেন স্ট্রোক, প্যারালাইজ অ্যাটাক, এইসব জিনিস দেখবে বেশিরভাগ মানুষ শীতকালে হয়। গরমকালে যে তুলনায় হয়, আমি বলছি না গরমকালে হয় না, কিন্তু তুলনায় দেখবে একটু শীতকালে। আপনার যদি বাড়িতে কারো হয়েছে, একটু নোটিস করুন, শীতকাল বা শীতকাল আসছে এই ধরনের সময়ের মধ্যে হচ্ছে, বা শীতকাল যাচ্ছে, এইসব সময় বেশি তার এইসব সমস্যা হয়। তো এর মধ্যে কি হয়, প্রথম আমি সবসময় বলি অল সিজনে ব্লাড পিউরিফায়ার খাওয়া অভ্যাসটা রাখো, প্রথম জিনিসটা। দ্বিতীয় জিনিসটা কি বল, ব্লাড পিউরিফায়ার খেলে শুধু ভাববে না যে আমার স্কিন ভালো হবে, তোমার ব্লাড সার্কুলেশনও ভালো করবে। আর একটু যাদের মানুষকে না আমি বলবো মাঝে মাঝে না একটু ব্লাড ডোনেটও করো। ব্লাড ডোনেট করলে অনেকগুলো রোগকে আমরা করে দিই। আমরা অনেকজন ভাবি না একটু ব্লাড ডোনেট কেন করবো, আমার তো শরীরে হিমোগ্লোবিন এমনি কম আছে, রক্ত দিতে ভীষণ ভয় পায় তারা। কিন্তু আমি আপনাকে বলবো ব্লাড ডোনেট করলেও আপনাদের বডির মধ্যে অক্সিজেনেটেড ব্লাড অনেক বেড়ে যায়। আমাদের শরীরে কোনোদিন হয় না যে ব্লাড ডোনেট করলে আমরা ব্লাড কমে যাবে, এটা ভুল ধারণা, এটা কোনোদিন মাথায় রাখবেন। আমরা এটা নিয়ে পরবর্তী এপিসোডে আলোচনা করব। রক্তদান জীবনদান, শুধুমাত্র অন্যের জীবনদান না, নিজের শরীরও কিন্তু ভালো থাকে। এই অনুষ্ঠান তো চলবে প্রত্যেকদিন, এই সময় একটু নজর রাখুন, আমরা এই নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ডাক্তারবাবুকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার।